মাছ বাংলাদেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মৌমিতা জান্নাত। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। গোপালগঞ্জ জেলা সদর থেকে রাজধানী পর্যন্ত সরাসরি রেল যোগাযোগের দাবি, উপকৃত হবেন আশেপাশের কয়েক জেলার মানুষ। 1 নভেম্বর চালু হচ্ছে খুলনা আধুনিক ও নতুন কারাগার। প্রথম ধাপে স্থানান্তর হবে 100 বন্দী, বন্ধ হচ্ছে 113 বছরের পুরনো কারাগারও। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গোপালগঞ্জ থেকে রাজধানী পর্যন্ত সরাসরি রেল যোগাযোগের দাবি উঠেছে সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে। এরই মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে প্রশাসন। গোপালগঞ্জ রিপোর্টার সাবেত আহমেদের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। পদ্মায় রেল সেতু চালু হওয়ার পর দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই রাজধানীমুখী ট্রেন চলাচল করছে কাশিয়ানী জংশন হয়ে। কিন্তু গোপালগঞ্জ জেলা সদরের গোবরা স্টেশন থেকে কোনো ট্রেন ঢাকায় চলাচল করে না। এতে রেল সেবা থেকে বঞ্চিত হচ্ছে গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া সহ আশেপাশের জেলার সাধারণ মানুষ। সম্প্রতি সরাসরি ট্রেন চালুর দাবি নিয়ে গোপালগঞ্জ রেল স্টেশনে মানববন্ধন করেছেন স্থানীয়রা। বর্তমানে গোপালগঞ্জ থেকে রাজশাহী রুটে একটি মাত্র ট্রেন চলাচল করছে। যাত্রীদের দাবি, ঢাকা পর্যন্ত সরাসরি ট্রেন চালু হলে শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষের জন্য এটি হবে ঝুঁকি, সময় ও অর্থ সাশ্রয়ের কার্যকর সমাধান। এতে রাজস্বও বাড়বে সরকারের। আমাদের ট্রেন ব্যবস্থার জন্য ট্রেন লাইন আছে, কিন্তু আমাদের কোনো ঢাকা যাওয়ার জন্য কোনো ট্রেন চলাচলের কোনো ব্যবস্থা নাই। বাসে আমাদের অনেক সময় অনেক ঝুঁকির মুখোমুখি হতে হয়, অনেক দুর্ঘটনার মুখোমুখি হই আমরা। নিরাপদ সড়ক এটা হলো রেলওয়ে, এজন্য আমরা ডাইরেক্ট রেলে ঢাকা যেতে চাই। গোপালগঞ্জ থেকে একবারে ঢাকা হলে ভালো হয় আমাদের জন্য, কারণ এখানে অনেক রাস্তা ঘুরে যেতে এবং দেরি হয় অনেক। ঢাকায় সরাসরি যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার জন্য রেলপথ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সকালে একটি এবং সন্ধ্যায় একটি, দুটি ট্রেনের বিষয়ে সেখানে পত্রে উল্লেখ করেছি। এই ট্রেনটি যদি চালু হয়, সুতরাং এখানে শুধু গোপালগঞ্জবাসী নয়, আশেপাশের 3টি জেলার জনসমষ্টির আকুল প্রাণের দাবিটি, এই ট্রেনটি চালু হলে সকলে উপকৃত হবে। দ্রুত সদর থেকে সরাসরি ঢাকাগামী ট্রেন চালুর দাবি গোপালগঞ্জবাসীর। মাছরাঙা, নিউজ ডেস্ক। এবার খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। প্রকল্প গ্রহণের প্রায় 14 বছর পর চালু হতে চলেছে খুলনা আধুনিক ও নতুন কারাগার। প্রথম ধাপে 1 নভেম্বর খুলনা জেলা কারাগারের 100 বন্দী স্থানান্তরের মধ্য দিয়ে শুরু হচ্ছে এই জেলা কারাগারের কার্যক্রম। মোস্তফা জামালের রিপোর্ট। 1912 সালে তৈরি হয় 608 জন বন্দী ধারণ ক্ষমতার খুলনা জেলা কারাগার। সময়ের আবর্তে দুর্বল হয়েছে এর স্থাপনা। অধিকাংশ সময় ধারণ ক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী থাকে সেখানে। বন্দীদের আধুনিক কারা সুবিধা নিশ্চিতে 2011 সালে খুলনায় আধুনিক কারাগারের পরিকল্পনা নেওয়া হয়। 2 দফা সংশোধন আর 8 দফা সময় বাড়িয়ে 288 কোটি টাকা ব্যয়ে সিটি বাইপাস সড়কের পাশে 30 একর জমিতে নির্মাণ হয়েছে এটি। প্রকল্পটি শুরু হয়েছে 2011 সাল থেকে। কাজটি ডিপিপির অঙ্গ অনুযায়ী সুসম্পন্ন করতে 2024 জুন লেগে যায়। নতুন জেলখানার 64টা ছোট বড় 64টা ভবনেরই কাজ সম্পন্ন এবং জেল কর্তৃপক্ষকে আমরা ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছি। কারাবন্দীরা নতুন কারাগারে সুযোগ সুবিধা পাবে নিজেদের সংশোধনের আরও সুযোগ, বলছে কারা কর্তৃপক্ষ। লাইব্রেরির সুবিধা আছে, মহিলাদের আলাদা হসপিটালের সুবিধা আছে, ডে কেয়ার সেন্টার আছে, বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা আছে, ডিভিশনের জন্য আলাদা ব্যবস্থা আছে, কিশোরীদের জন্য আলাদা ব্যবস্থা, মহিলা ডিভিশনের জন্য আলাদা ব্যবস্থা। নতুন কারাগার চালু হলেই বন্ধ হচ্ছে না খুলনার 113 বছরের পুরনো কারাগার। 2টি কারাগারই চালু রাখার সিদ্ধান্ত রয়েছে কর্তৃপক্ষের। কারাগার 2টোতে ব্যবহৃত হবে। মেট্রো আসামিগুলা আপনার পুরাতন কারাগারে থাকবে, আর বাকি জেলার আসামিগুলা এবং সাজাপ্রাপ্ত বন্দীগুলা
নতুন কারাগারে যাবে। বর্তমানে 2000 বন্দী ধারণ ক্ষমতার নতুন কারাগার সম্পূর্ণরূপে চালু করতে 600 কারারক্ষীর চাহিদা পাঠানো হয়েছে। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় 2 জনকে 10 বছর এবং অন্য একজনকে 3 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আশরাফুল ইসলামের আদালত। পাশাপাশি আসামি 3 জনকে অর্থদণ্ড অনাদায়ে পৃথক মেয়াদের সাজা দেওয়া হয়। মামলার নথি অনুযায়ী আসামি সাজাপ্রাপ্ত প্রধান আসামি মোহাম্মদ রবিউল হক বিশ্বাস এবং মোহাম্মদ শফিউল হক বিশ্বাস মেসার্স আকবর আলী সন্স লিমিটেডের নামে সোনালী ব্যাংক থেকে পাট কেনার জন্য লোন নেন। পরে ব্যাংক কর্মকর্তা SM ইমদাদুল হকের সহযোগিতায় পাট না কিনে ঋণের 6,58 লাখ টাকার আত্মসাৎ করেন। বিষয়টি ব্যাংক ও দুদকের নজরে আসলে দুদক তদন্ত করে 4 জনের নামে মামলা দেয়। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে মোহাম্মদ রবিউল হক বিশ্বাস ও মোহাম্মদ শফিউল হক বিশ্বাস পলাতক রয়েছেন। অন্য আসামি SM ইমদাদুল হক আদালতে উপস্থিত ছিলেন। খুলনার রূপসা উপজেলার কাজদিয়া বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেলা 12টার দিকে কাজদিয়া মোড়ে এই সংঘর্ষে 5 জন আহত হয়েছেন, যাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, খুলনা 4 সংসদীয় আসনের জন্য বিএনপির পক্ষ থেকে একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। এদের মধ্যে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পারভেজ মল্লিক এবং বিএনপির কেন্দ্রীয় তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল অন্যতম। আজ পারভেজ মল্লিকের অনুসারীরা কাজদিয়া এলাকায় গণসংযোগ করতে গেলে হেলালের অনুসারীরা বাধা দেয়। কাটাকাটির এক পর্যায়ে লাঠি সোঁটা নিয়ে উভয় পক্ষে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় পারভেজ মল্লিক অবরুদ্ধ হয়ে পড়েন এবং পুলিশ এসে তাকে উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। চট্টগ্রামে ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচের সময় জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতিতে 10 জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ 6 জনকে আটক করেছে। গতরাত 9টার দিকে ঘটনা ঘটে। কিছু দর্শক সাকিব আল হাসানকে দলে ফিরিয়ে আনা ও জয় বাংলা স্লোগান দিলে এমন সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের জুলাই যোদ্ধা দাবি করেছে জাতীয় নাগরিক কমিটি NCP। পুলিশ জানায়, আহত ব্যক্তিদের মধ্যে 3 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হাতাহাতির ঘটনায় পুলিশ 6 জনকে আটক করেছে। ফরিদপুরে মেজর আতঙ্কের ভয় দেখিয়ে পুলিশের এক উপপরিদর্শকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, বিনা অপরাধে থানায় আটকে তার পরিবারের কাছ থেকে প্রায় 60,000 টাকা হাতিয়ে নিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। তবে সে অভিযোগ অস্বীকার করেছেন ওই উপপরিদর্শক। ফরিদপুর জেলা রিপোর্টার জাহিদুর রহমানের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। নগরকান্দায় সাধারণ মানুষের মধ্যে ভর করেছে মেজর আতঙ্ক। ভয়ের সুযোগে প্রতারণার শিকার হচ্ছে দরিদ্র পরিবার, হাতে নেওয়া হচ্ছে লক্ষাধিক টাকা। এ ঘটনায় জনমনে ভর করেছে চরম উদ্বেগ। ঘটনা ফরিদপুরের। সেখানে মেজর আতঙ্কের ভয় দেখিয়ে পুলিশের এক উপপরিদর্শকের বিরুদ্ধে চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী থানায় আটক এক যুবকের পরিবারের কাছ থেকে প্রায় 60,000 টাকা হাতে নিয়েছেন নগরকান্দা থানার SI রবিউল আলম। আমি একটা ছেলের কাছে টাকা পাবো দিচ্ছার নামে একটা ছেলে আমার বাড়ির পাশে পার্বতী হিসেবে চাচাতো ভাই হয়, এরকম আমি 2500 টাকা পাবো। ও আমাকে বললো যে তুই একটা বিকাশ নাম্বার দে, আমি তো টাকাটা পাঠিয়ে দিয়েছি। আমি তখন আমার বোনের একটা গাড়ি ছিল, আমি তখন বললাম যে গাড়িটা দাও, আমি একটু বাজারে যাবো। নামাজ পড়ে বেরিয়েছি, শুক্রবারের দিন ছিল। তো আমি তালমা মোড় গেছি, তালমা মোড় যেয়ে আমি ওকে নাম্বারটা দিয়েছি। নাম্বারটা দেওয়ার পর আমি আমার বাইকের কাছে 1 মিনিট একটু বসছি। বসার পর আমি বলছি যে ভাইয়া টাকাটা আসছে। হ্যাঁ ভাইয়া টাকাটা আসছে। আমি দোকানদারকে বলছি ভাইয়া টাকা আসছে। দোকানদার বলছে হ্যাঁ টাকা আসছে, দাঁড়াও। আমি দাঁড়াইছি, আমার হাতে থেকে ফোনটা আর গাড়ির চাবিটা নিয়ে আমাকে আটক করছে। আটক করে আমাকে মারধর করা হয়েছে বা শারীরিক নির্যাতন করা হয়েছে। পরে আমাকে পুলিশে ধরে দিচ্ছে। তারপরে আমি আর কিছু বলতে পারি না। পরে দোকানদার বলে যে আমি জাল টাকার ব্যবসা করি, হ্যাঁ তেন আমি জাল টাকার ব্যবসা বলে আমাকে পুলিশে দিয়ে দিল। আমি ছিলাম থানার ভিতরে ছিলাম। তো আমি বেরোনোর পর আমি শুনলাম নাকি যেই হোক একজন সেনাবাহিনীর কর্নেল সেজে আশিকুর রহমান কর্নেল সেজে আমার আম্মুর কাছ থেকে আর আমার বোনজামার কাছ থেকে প্রতারণার সেক্ষেত্রে তার কাছ থেকে 60,000 টাকা নেওয়া হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে এসআই রবিউল ইসলাম জানান, তিনি একজন জাল টাকার ব্যবসায়ীকে ধরেছিলেন, তবে প্রমাণ না পেয়ে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেন। একটা মানুষকে যখন মব সৃষ্টি করছে, ওখানে আমি তাকে সেই মবের হাত থেকে রক্ষা করা, তাকে সেভ করা, তাকে নিয়ে আসে তাকে যাচাই বাছাই করা, আমি শুধু আমার আইনগত যতটুকু প্রসেসিং, আমি এই প্রসেসিংয়ের কাজটুকু করেছি, এর বাইরে কোনো কাজ আমি করি নাই। এই বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, টাকা লেনদেনের বিষয়ে কোনো লিখিত অভিযোগ তিনি পাননি। সে যদি অপরাধ না করে কোনো সমস্যা হবে না। অপরাধ করলে তো পরবর্তী যে কোনো সময় যে অপরাধ করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে। এই ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সিফাত রহমান, মাছরাঙা, নিউজ ডেস্ক। বিএনপি না ভোটে গেলে গণভোট অর্থহীন হবে, ফলে গণভোটের রায় নিয়ে নতুন সংকট তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান। দুপুরে চুয়াডাঙ্গা শহরের শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে একথা বলেন তিনি। গণভোটের বিষয়টি বাস্তবিক অর্থে ভেবে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। দুপুরে জেলার সরিষাবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ফরিদপুরে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় 4 জনকে আমৃত্যু কারাদণ্ড, 2 জনের 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভিন এই রায় দেন। এ সময় মৃতের বড় বোনের স্বামী জাহাঙ্গীর ব্যাপারী, তার সহযোগী কামরুল মৃধা আলী ব্যাপারী ও বক্তার ব্যাপারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেয় আদালত। প্রমাণ নষ্ট করার দায়ে নারী 5 বছর সশ্রম কারাদণ্ড এবং 20,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামির উপস্থিত ছিল। 2012 সালের 1 অক্টোবর নিহতের বাড়িতে ঢুকে আসামিরা সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা করে। এই ঘটনায় 2 অক্টোবর নিহতের মা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করে। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে 13 বছর পর এই রায় হলো। দিনাজপুরের নবাবগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় 4টি বালুবাহী ট্রলি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে বালু উত্তোলনের 2টি মেশিন এবং পাইপ অকার্যকর করে দেওয়া হয়েছে। সকাল 6টায় উপজেলা মাহমুদপুর ইউনিয়নে করতোয়া নদীতে অভিযান পরিচালনা করে এসব জব্দ ও ধ্বংস করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। র্যালি, কেক কাটা ও বৈজ্ঞানিক সেমিনারের মধ্য দিয়ে স্তন ক্যান্সার সচেতনতা মাস উদযাপন করেছে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগ। এতে সায়েন্টিফিক পার্টনার ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। সকালে রংপুর মেডিকেল কলেজের হলরুমে স্তন ক্যান্সার সচেতনতা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মেডিকেল শিক্ষার্থী সহ স্তন ক্যান্সার থেকে রোগমুক্ত রোগীরা অংশ নেন। এর আগে স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে কলেজ প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র্যালি করেন চিকিৎসকরা। পরে পায়রা, বেলুন ও কেক কেটে উদযাপন করেন মাসটি। এ সময় স্কয়ার ফার্মাসিউটিক্যালসের রংপুর রিজিয়নের সেলস ম্যানেজার জানান, স্তন ক্যান্সার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই স্কয়ারের এই অংশগ্রহণ। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আমরা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে রংপুর মেডিকেল কলেজ সার্জারি ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে ম্যাস পিপল যাতে সহজে জানতে পারে যে আসলে ব্রেস্ট ক্যান্সার কি সিমটম হতে পারে, কি করণীয়, যার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের সহযোগিতার আয়োজন। স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূতকরণের অপচেষ্টার প্রতিবাদে জামালপুর নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বিএনএ জামালপুর জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা হুঁশিয়ার করে বলেন, 48 বছরের ইতিহাস, ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূতকরণের অপচেষ্টা থেকে সরে না আসলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। দুপুরে নেত্রকোনা সদর হাসপাতালের সামনেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জে অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে সার্কিট হাউস সম্মেলন কক্ষে এই কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক বিচারপতি AKM আব্দুল হাকিম। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার নূর হোসেন। দিনব্যাপী প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার 54 সাংবাদিক অংশগ্রহণ করেন। চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ 2 জনকে গ্রেফতার করেছে র্যাব 7। গত রাত 3টা থেকে রাউজানের নোয়াপাড়া এলাকার একটি বাড়ি ঘেরাও করে অভিযান পরিচালনা করে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার সহ 2 জনকে আটক করা হয়। র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করে মৃত খায়েজ আহমেদের ছেলে মোহাম্মদ কামাল ও মৃত শফিক আহমেদের ছেলে মোহাম্মদ সোহেল আহমেদ নামের 2 জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যে বাড়িটি তল্লাশি করে 3টি 1নলা বন্দুক, 6টি ওয়াটার শুটার গান, 5টি চাইনিজ কুড়াল, 1টি তলোয়ার, 5টি রামদা এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোহাম্মদ কামাল উদ্দিনের নামে রাউজান থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় র্যাব। মাছরাঙা টেলিভিশনের মৌলভীবাজার জেলা রিপোর্টার এবং মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস আহমেদ তমাল মারা গেছেন। তার মৃত্যুতে সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। গভীর শোক জানিয়েছে মাছরাঙা টেলিভিশন পরিবার। সিলেট রিপোর্টার শুভ্র দাসের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন বিভিন্ন গণমাধ্যমে কাজ করার পর 2011 সালে মৌলভীবাজার জেলা রিপোর্টার হিসেবে মাছরাঙা টেলিভিশনে যোগ দেন ফেরদৌস আহমেদ তমাল। শুরু থেকেই মাছরাঙা টেলিভিশনে নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছিলেন। মাছরাঙাতে সে যুক্ত হয়েছে অনেক পরে, তখনই তার সাংবাদিকতার অনেক সুনাম। যে কোনো দুর্যোগে সে মাছরাঙা টেলিভিশনের জন্য যে আন্তরিক হয়ে কাজ করতো, সেটা আমরা সহকর্মী হিসেবে খুব প্রাউড ফিল করতাম। সাংবাদিকতার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও সমান পদচারণা ছিল সদা হাস্যোজ্জ্বল ফেরদৌস আহমেদ তমালের। একজন ধার্মিক লোক, একজন সত্যবাদী লোক, একজন সামাজিক লোক, একজন বন্ধুত্বপূর্ণ লোক আমরা এই দুলালের মধ্যে পাই। 2 বছর আগে ফেরদৌসের শরীরে ধরা পড়ে ক্যান্সার। মারণব্যাধি এই রোগের সঙ্গে যুদ্ধ করে পরে আজ ভোরে শহরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তমাল। দুলাল একজন বস্তুনিষ্ঠ সত্যবাদী সাংবাদিক ছিল, সে সাহসী সাংবাদিক ছিল, একজন সাদা মনের মানুষ ছিলেন, একজন খোলামেলা হাস্যোজ্জ্বল একজন মানুষ ছিলেন। মাছরাঙা টেলিভিশনের পরিবারের সবার প্রতি আমরা কৃতজ্ঞ, আমাদের পরিবারের প্রতি সবাই আমরা কৃতজ্ঞ। এই মাছরাঙা টেলিভিশনের পরিবার আমাদেরকে ওনাদেরকে অত্যন্ত স্নেহ করতো, ভালোবাসতো এবং ওনাকে সার্বিকভাবে সবসময় সহযোগিতা করছে। দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাবে ফেরদৌস আহমেদ তমালকে শ্রদ্ধা জানায় গণমাধ্যম, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন স্তরের মানুষ। দুপুর 2টায় হজরত সৈয়দ শাহ মোস্তফা রহমতুল্লাহি আলাইহের দরগা প্রাঙ্গণে জানাজা শেষে দরগা মাজার কবরস্থানে দাফন করা হয় ফেরদৌস আহমেদ তমালকে। 3 কন্যা ও 1 পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। মাছরাঙা নিউজ ডেস্ক। বাজারে উঠতে শুরু করেছে আগাম শীতকালীন সবজি। তবে অতিবৃষ্টির কারণে চলতি বছর দেরিতে শীতকালীন সবজির আবাদ হওয়ায় ফলন ও দর নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। মানিকগঞ্জ, গাইবান্ধা ও রাজবাড়ী প্রতিনিধির পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জের সিংগাইর ও সাটুরিয়া উপজেলার বেশিরভাগ ক্ষেতে এখন আগাম শীতকালীন সবজি। মৌসুমের আগে সবজির দাম বেশি থাকে, তাই কৃষকেরা লাভের আশায় প্রতি বছর আগাম সবজির আবাদ করেন। এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে লাল শাক, লাউ শাক, বেগুন, লাউ, ফুলকপি। রাজধানী ঢাকার কাছাকাছি হওয়ায় মানিকগঞ্জের সবজি ও শাকের চাহিদাও বেশি। 30,000 টাকা মতন খরচ হয়েছে। মনে করেন ফলন মোটামুটি 2 বার করে টান দিচ্ছি, মোটামুটি 1,024 টাকা বেশি, আর মোটামুটি লাখানি টাকা বেচার আশাবাদী আছে। বাজারে নিয়ে যাওয়ার সাথে সাথে চাহিদা ভালো, নিয়ে যাওয়ার সাথে সাথে নিয়ে যায়।
এইটার বেখানি লাভ, এটা মনে করেন যে 250-300 টাকার দানা বলছে, এই তো আর বাঁশ কেটে জাংলা দিছি। ভালো একটা দামি পাওয়া সেটা বিঘা 1 লাখ বা 2 লাখ টাকা 1.5 লাখ টাকা আপনি লাভ করার আশা করা যাইতেছে। ভালো ফলনের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয় বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবার অনুকূল পরিবেশ, মানসম্মত বীজ থাকায় এবং আমরা প্রতি উপজেলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে এই সমস্ত সবজি চাষে কিভাবে ভালো ফলন পাওয়া যাবে, কিভাবে উৎপাদন করলে সে লাভবান হবে, সেই বিষয়ে কিন্তু আমরা প্রশিক্ষণ প্রদান করেছি, যার জন্য কৃষকরা এবার লাভবান হয়েছে। গাইবান্ধার চরাঞ্চল ও নদী তীরবর্তী গ্রামগুলোতেও আবাদ করা হয়েছে আগাম শীতকালীন সবজি। উৎপাদন খরচের দ্বিগুণ লাভ হয় খুশি কৃষকেরা। শাকসবজি আবাদ করি, লাউ, কুমড়া, জালি কুমড়া, পেঁপে এগুলো বেশি। আগাম সবজি করা, অফ সিজনে কোন সবজি করলে পয়সা বেশি পাওয়া যাবে। তো এখন বর্তমানে আমি এই যে মালসিংয়ে ফুলকপি করছি। এই কয়েকদিনের ভেতরে বেচেটা আছে 3000 টাকা লাভ হয়েছে, পাড়া প্রতিবেশী খাইছে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদেরকে নিয়মিত চাহিদা মতে পরামর্শ প্রদান করা হচ্ছে, যাতে কৃষকরা পরবর্তীতে আরো উদ্দীপনার সাথে এই আগাম শাকসবজিগুলো আবাদ করতে পারে। অন্যান্য জেলাতেও আগাম সবজির চাষ হচ্ছে, তবে অতিবৃষ্টির কারণে রাজবাড়ীতে দেরিতে সবজির আবাদ শুরু হয়েছে বলে জানান কৃষকরা। ভালো ফলন নিয়ে রয়েছে শঙ্কা। পানির জন্য, বৃষ্টির জন্য দেরি হয়ে গেছে। তা আমাকে আমি 2.5 বিঘে টমেটো লাগাচ্ছি। দেরি হয়ে গেছে, তাতে আমি 1-2 মাস পরে, 1-1.5 মাস পরে আমি টমেটো বিক্রি করে আমি লাভবান হতে পারি। কিছু কিছু নিচু জায়গায় বিল এরিয়ায় পানি নেমে যাচ্ছে, ওই পানি নেমে যাওয়ার সাথে সাথে দ্রুত ওই জায়গায় সবজিগুলো চাষাবাদ করতেছে। আর যে অ্যাডজাস্টমেন্ট চর আছে আমাদের, ওই চরগুলোতে একবারে পদ্মার যে লাগোয়া চর শহরের কাছাকাছি যেগুলো, এই চরগুলোতে ব্যাপক সবজি উৎপাদন শুরু হয়ে গেছে। চলতি বছর রাজবাড়ীতে এ পর্যন্ত 2050 হেক্টর জমিতে আগাম সবজির আবাদ হয়েছে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। সম্মিলিত সার ডিলার নীতিমালা 2025-এর আওতায় প্রান্তিক পর্যায়ের সকল বিএডিসির বীজ ডিলারকে সার ডিলারে অন্তর্ভুক্ত করার দাবিতে পাবনায় মানববন্ধন করেছে বিএডিসির ডিলার অ্যাসোসিয়েশন। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, দেশের কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী ও টেকসই করতে হলে বীজ ডিলারদের সার বিতরণ কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। পরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি পেশ করেন। পাবনায় শুরু হয়েছে মাসব্যাপী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। সকালে শহীদ আমিনউদ্দিন স্টেডিয়ামে এই লিগের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম এবং জেলা ক্রীড়া অফিসার তরিকুল ইসলাম। পরে সংগ্রাম ক্রিকেট ক্লাবের সাথে অপরাজয় বাংলার মধ্যে উদ্বোধনী খেলাটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। এবারের লিগে জেলার 10টি ক্রিকেট ক্লাব অংশ নিচ্ছে। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। গোপালগঞ্জ জেলা সদর থেকে রাজধানী পর্যন্ত সরাসরি রেল যোগাযোগের দাবি, উপকৃত হবেন আশেপাশের কয়েক জেলার মানুষ। 1 নভেম্বর চালু হচ্ছে খুলনা আধুনিক ও নতুন কারাগার। প্রথম ধাপে স্থানান্তর হবে 100 বন্দী। বন্ধ হচ্ছে না 113 বছরের পুরনো কারাগারও। ফরিদপুরে বিনা অপরাধে থানায় আটকে রেখে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ, অস্বীকার উপপরিদর্শকের। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন নিউজ শো সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল।